লাস্ট দিন আমরা নিউটনের সূত্র অবধি পড়েছিলাম, থার্ড ল অবধি। 4.3-তে গাত বল বা ইম্পালসিভ ফোর্স নামে একটা টপিক আছে, আমরা এটা শেষ করেই নিউটনের গতিসূত্রের ব্যবহারের দিকে যাচ্ছি। হ্যাঁ, গাত বলের সংজ্ঞাটা প্রয়োজন শুধু, ঠিক আছে? ধরো আমরা যখন যে ক্রিকেট খেলি না, ক্রিকেট খেলার সময় ব্যাটে যখন আমরা বলটা মারি তখন ব্যাটের সাথে বলের সংঘর্ষ হয়, একটা ব্যাট বলের উপরে একটা বল প্রযুক্ত করে, তাই না? তারপর বলটা আমাদের উড়ে চলে যায় বা চলে যায়। এই যেখানে একটা বল দেখাচ্ছে তোমাকে, টেনিস বল, ব্যাটটা টেনিস বলের উপরে বল প্রয়োগ করছে, 200 নিউটন বল, 2000 নিউটন বল। তাহলে খেয়াল করো তো, বলের মানটা অনেক বেশি না, অনেক উচ্চমানের একটা বল। তবে এই বলটা কাজ করছে কিন্তু খুবই অল্প একটা সময় জুড়ে। কারণ হলো বলটা খুবই সেকেন্ডের চাইতেও কম সময় যাবৎ এই ব্যাটের সংস্পর্শে থাকবে। তার মানে আমরা ঘাত বল হিসেবে বলতে পারি একটা খুবই উচ্চমানের বল যেটার মান অনেক বেশি, তবে কাজ করবে খুব অল্প সময় জুড়ে। এই বলটাকে আমরা বলবো ঘাত বল। বুঝছো? তাহলে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের, তাহলে টাইম, ওয়ালাইকুম আসসালাম, টাইম হবে খুবই কম, হ্যাঁ, খুব অল্প সময়ের জন্য এবং খুব বড় মানের, এবং এফ এর মানটা হবে অনেক বেশি। যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাকে আমরা ঘাত বল বলবো, ঠিক আছে? প্রশ্নটা পরীক্ষায় আসে, ঘাত বল কাকে বলে? তাহলে খুব অল্প মানের বল খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল যখন ক্রিয়া করবে তখন তাকে আমরা বলি ঘাত বল, ঠিক আছে, বা ইম্পালসিভ ফোর্স। আমাদের সমস্যা হয় মূলত বলের ঘাত এই বিষয়টার সাথে, আমরা মনে করি ঘাত বল এবং বলের ঘাত বিষয়টা একই না। ঘাত বল হলো এখন যেটা আমরা এক্সপ্লেইন করলাম এটা, আর বলের ঘাতের কনসেপ্টটা অন্যরকম। বলের ঘাতের কনসেপ্টটা কি? আমরা তোমার এফ ইজ ইকুয়াল টু, আমরা যেটা বললাম যে তোমার এখানে খুব বড় মানের একটা বল খুব অল্প সময়ের জন্য কাজ করবে, এফ খুব অল্প সময়ের জন্য কাজ করবে। তুমি যদি বলের মানটাকে বা বলটাকে ওই সময়ের সাথে গুণ করে দাও, যেটা পাবা সেটাই হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। ওটা হচ্ছে ওয়ান টাইপস অফ ফোর্স। ইম্পালসিভ ফোর্স কি? ওয়ান টাইপস অফ ফোর্স, এক প্রকারের বল হচ্ছে ঘাত বল, যেটার সঙ্গে আমরা এখন পড়লাম। আর বলের ঘাতের কনসেপ্টটা হচ্ছে অন্যরকম, ইম্পালস অফ ফোর্স, তুমি হলো বলটাকেই যদি ওই সময়ের সাথে গুণ করে দাও, যে মানটা পাবা এই বলের মানটা এফ গুণন টি, এটাই জাস্ট মনে রাখো, এফ গুণন টি ইজ ইকুয়াল টু বলের ঘাত, যেটা হচ্ছে জ্যা দিয়ে আমরা প্রকাশ করি, জ্যা ইজ ইকুয়াল টু এফ টি। বুঝছো? এখন এটাকে আমরা আরও অনেকভাবে এক্সপ্লেন করতে পারি, যেমন এফ এর মানটাকে আমরা কি বলতে পারি, তোমার এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে? আমরা এটাকে ওই যে তোমার নিউটনের গতিসূত্র আমরা জানি না, এফ ইজ ইকুয়াল টু এম এ, ওইখান থেকে আমরা এগুলো বলতে পারি সময়ের সাথে তোমার ভরবেগের পরিবর্তনের হার। হ্যাঁ, এই যে আমরা বল কি জানি, সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে যে দেখো এম বি, বা আমরা এটাকে একবারে লিখে দিচ্ছি আর কি, এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগ এম বি, এখানে আরেকটা এম ইউ, তার শেষ ভরবেগ থেকে আদিভোগ বের করছে, পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং হার কি সময় দ্বারা ভাগ, এবং এফ সমানুপাতিক। তাহলে আমরা এফ এর জায়গায় এম বি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি লিখলাম, হ্যাঁ, আর এখানে ইন্টু টি আকারে আছে, এটি কাটাকাটি দাও, তাহলে এম বি মাইনাস এম ইউ। তার তুমি এখানে অন্যভাবেও বিষয়টা বলতে পারো যে এর মানটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। হলো তুমি যখন একটা ভরবেগের পরিবর্তন বের করো, ওটাও মূলত কি একটা বলের ঘাত বোঝাবে। দুইটা ভাবে তুমি বিষয়টা বলতে পারো। তাহলে একটা হচ্ছে আমরা যেটা এমনি নর্মালি বলে দিব, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে, এই যে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স বলা হয়। তুমি যখন বল এবং বলের ঘাতকে সময়টাকে গুণ করে দিবা, যেটা পাবা এটাও হচ্ছে কি তোমার বলের ঘাত। অন্যভাবে যদি আমরা আরেকটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনটাও মূলত বলের ঘাত। তুমি যখন কোনো বস্তু তোমার গতিশীল হয় তখন তার ভরবেগের পরিবর্তন হয়, ওই ভরবেগের পরিবর্তনটাও হচ্ছে মূলত বলের ঘাত বোঝাবে। শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ইজ ইকুয়াল টু কি বলের ঘাত। তাহলে তিনটা বিষয় মাথায় ঢুকাও। একটা হচ্ছে ঘাত বল। ঘাত বল কি? ওয়ান টাইপ অফ ফোর্স, এক প্রকারের বল। এই বলটা কেমন বল? যেটা খুব অল্প সময়ের জন্য কাজ করে, বলের মানটা অনেক বেশি হয়। আরেকটা কি বললাম? বলের ঘাত বিষয়টা কি? বলের ঘাত হলো আমাদের একটা রাশি, যেটা আমরা কিভাবে বের করি, বল এবং ওই বলের উপর ক্রিয়াশীল সময়, বা আমাদের বলটা যতক্ষণ কাজ করেছে বা বলের ক্রিয়াকাল, দুইটা গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে বলের ঘাত।
অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এমসিকিউতে আসে, সিকিউ তো মাঝে মধ্যে দেয়। এখানে পার্থক্যটা দেওয়া আছে, পার্থক্যটা সুন্দর মতো পড়ে নেবা, এটা গুরুত্বপূর্ণ। বলের ঘাত হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফল, আর ঘাত বল হলো বৃহৎ মানের একটি ক্ষণস্থায়ী বল অল্প সময়ের জন্য। ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে, মানে ঘাত বলের জন্যই বলের ঘাতটা তৈরি হচ্ছে। কারণ আমরা কি বললাম, ঘাত বল হলো ওয়ান টাইপ অফ ফোর্স, আর বলের ঘাত হলো আলাদা একটা রাশি। এই বল বেশি হলে বলের ঘাতও বৃদ্ধি পায়, কারণ জ্যাজ ইকুয়াল টু এফটি না, জ্যাজ ইকুয়াল টু এফটি, তাহলে এফের মান যত বেশি জ্যাজ যত বেশি। তাই বলা যাবে যে ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে ফল, মানে এই এফের জন্য জ্যাজ সৃষ্টি হয়েছে। ঘাত বলের একক এবং বলের একক একই। আমি শুরুতেই বললাম ঘাত বল হলো ওয়ান টাইপ অফ ফোর্স, এক প্রকারের বল। তো সকল বলের তো একক একই হওয়ার কথা, নিউটন। আর বলের ঘাত যেহেতু ভরবেগের পরিবর্তন, সুতরাং বলের ঘাতের একক হবে ভরবেগের এককটা, এগুলো ভোলা যাবে না। হ্যাঁ, বলের ঘাতের একক হলো ভরবেগের এককটা। বলের ঘাতের জন্য বায়ুতে ভরবেগের পরিবর্তন ঘটে, কিন্তু ঘাত বলের ফলে বস্তুতে হবে এটা, বস্তুতে খুব অল্প সময়ে ত্বরণ সৃষ্টি হয়। হ্যাঁ, আমরা জানি বল তো ত্বরণ সৃষ্টি করে, এটাই বলতেছে আর কি। ঘাত বলের মাত্রা কি? ঘাত বলের মাত্রা হচ্ছে বলের মাত্রাটাই, আর বলের মাত্রা কি? ভরবেগের মাত্রাটা। ঠিক আছে, এরপরের কনসেপ্ট হচ্ছে নিউটনের গতিসূত্রের মধ্যে সম্পর্ক, এগুলো রিডিং দেবে একবার। হ্যাঁ, নিউটনের গতিসূত্রের ব্যবহার, এগুলো আমি একটু বলে যাই, তোমরা রিডিং দিও, আমি বুঝাই দিচ্ছি বিষয়গুলো। আমরা নিউটনের গতিসূত্রে কয়েকটা ব্যবহার করব। একটা হচ্ছে ঘোড়ার গাড়ির চলাচল, ঘোড়ার গাড়ি কিভাবে চলে, এগুলো খ নম্বরে আসে অনেক সময়। নৌকার গুণ টানা একটু বুঝতে হবে। অ্যাথলেটের লং জাম্প, হ্যাঁ লং জাম্পের বিষয়টা ক্লিয়ার করতে হবে। এরপর বন্দুক থেকে গুলি ছোড়া, এটা আমাদের নিউটনের থার্ড ল থেকে আমরা পড়ি। এরপর পাখির আকাশে উড়া, তারপর হচ্ছে মহাশূন্যে অভিযানে তথা রকেটের গতি নিয়ে কিছু কথাবার্তা আছে। ঠিক আছে, এই 6টা পয়েন্ট আমরা এখানে আলোচনা করি। তাহলে আসলে নিউটনের গতিসূত্রের প্রথম বিষয় কি? ঘোড়ার গাড়ির চলাচল, ঘোড়ার গাড়িটা কীভাবে চলতেছে। খুবই সরল কনসেপ্ট, যে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কী জানি? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী হলো আমাদের প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, তাই না? তো এখানে তুমি খেয়াল করো, আমরা যখন এই হাঁটতেছে আর কি, আমাদের ঘোড়াটা দৌড়াচ্ছে বা যেটাই হোক, এটা এই যে ভূমির দিকে বল দিচ্ছে না, বল দেওয়ার ফলে ভূমি প্রতিক্রিয়া বল দিচ্ছে। আমাদের এখানে জাস্ট প্রতিক্রিয়া বলটা দেখাইছে, খেয়াল করে যে ভূমির প্রতিক্রিয়া বল, ভূমির প্রতিক্রিয়া বল এদিকে দিচ্ছে। এখন আমরা জানি প্রত্যেক বলের আমরা এখানে প্রত্যেক ভেক্টরের দুইটা উপাংশ বের করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। খেয়াল করো এখানেও সেম দুইটা উপাংশ লিখছে, এই যে একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর উপরটা হচ্ছে এফ বি বা উলম্ব উপাংশ। ঠিক আছে, এটা হচ্ছে এফ এইচ বলতেছে আর কি। এই আটটা মানে কি? আটটা মানে হলো প্রতিক্রিয়া বল, মানে সে মাটি থেকে যেটা পাচ্ছে। মাটি থেকে সে কেন পাচ্ছে? কারণ সে নিজে মাটিতে একটা বল দিচ্ছে, এজন্য। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর এদিকে তোমার অনুভূমিক বল কাজ করতেছে, আর উপরের দিকে উলম্ব বলটা কাজ করতেছে। উলম্ব বলটার ফাংশনটা খুব সিম্পল, যে তার নিজের একটা ওজন আছে না, ওই ওজনটাকে নিউট্রালাইজ করতে হবে না, নাহলে সে মাটির দিকে ঢুকে যাবে ওজনের জন্য। তাহলে এই উলম্ব বলটা হচ্ছে আমাদের তোমার সে নিজের ওজনটাকে এখানে নিজের ওজনের বিপরীতে কাজ করতেছে উলম্ব বলটা, আর অনুভূমিক উপাংশটা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এখন যেহেতু আমাদের সে কোনো কিছু টেনে নিয়ে যাবে, তাহলে ওই টানা বলটা মূলত আলটিমেটলি আসতেছে অনুভূমিক উপাংশ থেকে বা এফ অফ এইচ। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কারণ যে আমরা এখানে মূলত এফ অফ এইচ পাচ্ছি। এফ অফ এইচের জন্য ঘোড়া সামনের দিকে চলাচল করতে পারে এবং গাড়িটাকেও সে টেনে নিয়ে যায়। ঠিক আছে, এটাই। ঘোড়ার সংস্পর্শে তাকাই ধরুন চাকার উপর ঘর্ষণ বল এফ এবং বল গাড়িটিকে গতিকে বাঁধা দেয়। এখানে আমরা আরও যদি তুমি বলো এফ অফ এইচের জন্য এখানে আমাদের আরও কিছু বল কাজ করতেছে, যেটা হচ্ছে চাকার ঘর্ষণ বল। চাকার ঘর্ষণ বলটা কিন্তু তার বিপরীতে কাজ করতেছে, যে এফ। হ্যাঁ, মানে এটা হচ্ছে বিপরীত দিকের জন্য এখানে দুইটা দিছে, একটা হচ্ছে এদিকে। এই এফ অফ এইচের সোর্স কি? এফ অফ এইচের সোর্স হচ্ছে যে অনুভূমিক উপাংশটা, এই আর এর অনুভূমিক উপাংশটা। কিন্তু এফ অফ এইচের বিপরীতে আরেকটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এখানে চাকা আছে না, ওই চাকার ঘর্ষণ বলটা। ওই ঘর্ষণ বলটা বাদ দিয়ে তুমি যে এদিকে লব্ধি বাড়াও যে বলটা পাবা, সেটা হচ্ছে তোমার গোড়াটাকে সামনে আগায় নিয়ে যাবে। ঠিক আছে, এটা মূলত বাধা সৃষ্টি করতেছে ঘর্ষণ বলটা। গোড়া দ্বারা প্রযুক্ত বল এফ এবং এই বল গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। ঠিক আছে, এভাবে একটু রিডিং দিবা, তাহলে কনসেপ্টটা বুঝে গেলে তুমি নিজের ভাষায় বলতে পারবে। ঠিক আছে, এবারে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা আমাদের ভেক্টরেও ছিল, ভেক্টরের সেম কনসেপ্টটা এখানে আবার আলোচনা করা হয়েছে। খেয়াল করো, আমরা যখন নৌকার গুণ টানি, নৌকার গুণ টানার জন্য আমাদের উদ্দেশ্য কী থাকে? নৌকাটাকে সামনে আগে নিয়ে যাওয়া, তাই না?
তো এখন এই যে এখানে আমাদের একটা রশি, এই যে এই বরাবর একটা রশি বাঁধা আছে, এই বরাবরে রশিটা আছে এই জায়গাটাতে। এখন তাহলে এদিকে একটা বল কাজ করতেছে, তাই না? এফ, এদিকে এফ কাজ করতেছে। তো আমরা জানি এই প্রত্যেকটা ভেক্টর আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এখানে ভেক্টরটাকে লব্ধি ভেক্টর হিসেবে চিন্তা করে। তো এদিকে হচ্ছে তোমার অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ, ঠিক আছে? অনুভূমিক উপাংশ বরাবর সে, এটা যদি নদী ধরো তুমি, এটা যদি নদী ধরো, অনুভূমিক উপাংশ বরাবর সে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতেছে, আর উলম্ব উপাংশের জন্য সে নদীর প্রস্থ বরাবরে দূরত্ব অতিক্রম করতেছে, ঠিক আছে? কারণ প্রস্থ বরাবর ব্যাগটা হচ্ছে উলম্ব, আর এদিকে হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য বা দৈর্ঘ্য বরাবরে। তো এখন তোমাকে যদি বলা হয় সে কত দ্রুত সামনে যাবে, বা এখানে টিটার উপর একটা ইফেক্ট আছে, সেটা কি? তুমি যদি টিটাটা অনুদৈর্ঘ্য বা এখানে দৈর্ঘ্যের সাথে টিটাটা চিন্তা করো, তাহলে খেয়াল করো এই যে আমরা জানি যার সাথে টিটা তাকে কী ধরতে হয়? কস ধরতে হয়। তো এটা যদি টিটা ধরলে এই বলের মানটা কী হবে? কস টিটাকে যদি এফ ধরো বা আর ধরো, যেটাই ধরো, এখানে আর ধরছে আর কি, বা আমি এফ ধরলাম, এফ কস টিটা ধরলাম এটাকে, তাই না? আর যদি তুমি টিটা এটার সাথে ধরো তাহলে ধরতে পারো, সমস্যা নেই, তবে তোমাকে এটা তখন কস ধরতে হবে। ঘুরে ফিরে সেম ঘটনা, একই হিসাব। এটা আমরা ভেক্টরে পড়ে আসছি। তো এটাকে এফ কস থিটা ধরবা, আর এটাকে এফ সাইন থিটা ধরবা, এই উপাংশটাকে এফ সাইন থিটা। তাহলে এখন যদি আমি স্পেসিফিকলি বলি, এফ কস থিটার জন্য নৌকাটা দৈর্ঘ্য বরাবর সামনে এগিয়ে যাবে, আর এফ সাইন থিটার জন্য নৌকাটা প্রস্থ বরাবরে নদীর তীরের দিকে যাবে, তীর বরাবর এগিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে তোমার এই এফ এর মান তো ফিক্সড, তুমি এখানে যে বলে টানছো এই বলের কোনো পরিবর্তন আশা করতে মানে ধরো হবে না, এফ এর মান ফিক্সড। টিটার পরিবর্তনের দরুন আমাদের এই যে নৌকার গতিটা কেমন হইতে পারে? অনুদৈর্ঘ্য এবং উলম্ব বাড়াবে, বা এখানে তোমার অনুপ্রস্থ পাবে। এটা যদি আমরা করতে চাই, আমাকে টিটা নিয়ে কাজ করতে হবে। এখন ধরো তুমি টিটার মানটা কমায় দিচ্ছ, টিটার মানটা যদি কমাও তাহলে দেখো কস টিটার মান বাড়ে। যেমন কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, তাই না? কস 60 এর মান কত? কস 60 এর মান হচ্ছে তোমার হাফ, তাই না? আর কস 30 এর মান আরও কমবে। কস 0 এর মান কত? কস 0 এর মান হচ্ছে তোমার 1। তাহলে দেখো, সরি ভুল হয়েছে না? কস 90 এর মান হচ্ছে 0, এটা হচ্ছে হাফ, এর √3/2, এরপর হচ্ছে যে 1, ঠিক আছে? কস 0 এর মান কিন্তু 1, এই যে কস 90 এর মান 0, কস 60 এর মান হাফ, কস এর √3/2, আর কস 0 সমান তোমার 1। তাহলে মানে এখানে আমি বোঝাইতে চাচ্ছি তুমি টিটার মানটা যত কমাচ্ছ, কস টিটার মানটা তত বাড়তেছে। এই যে আমি 90 করলাম একদম 0, 60 করলাম হাফ হয়েছে, অল্প বাড়ছে, 30 করবা √3/2 আরেকটু বাড়ছে, কস টিটা করে ফেললাম, কস 0 করে ফেললাম, মানে একদম 0 করে ফেললাম, 1 হয়ে গেছে, মানে সর্বোচ্চ মান, ঠিক আছে? তার মানে এটা এখানে বোঝার বিষয়, টিটার মানটা যত কমাবা কস টিটার ভ্যালুটা তত বাড়তে থাকবে। আবার বলছি, টিটার মানটা যত কমাবা কস টিটার সামগ্রিক ভ্যালুটা তত বাড়তে থাকবে। তার মানে এখানে তুমি যেহেতু বলে দিচ্ছ এফ ফিক্সড, এফ ধ্রুব, তাহলে কস টিটার উপর ডিপেন্ড করবে এফ কস টিটার মান কত হবে। তাহলে কস টিটার উপর ডিপেন্ড করবে মানে কি? মূলত টিটার উপর ডিপেন্ড করবে। তার মানে টিটার মান যত কম এফ কস টিটার মান তত বেশি এখানে, তাই না? টিটার মান যত কম এফ কস টিটার মান তত বেশি হবে, টিটার মান যত কম এফ কস টিটার মান তত বেশি হবে। এখন টিটার মান কম তুমি কিভাবে পেতে পারো? এই যেখানে একটা রশি আছে না, এই রশিটা তুমি যদি আরেকটু লম্বা করে দাও তাহলে এই জায়গায় দেখো টিটার মানটা কমে গেছে। রশিটা যদি তুমি আরও একটু লম্বা করে দাও তাহলে টিটার মানটা আরও কমে গেছে। রশির দৈর্ঘ্য যদি আরও একটু বেশি করে দাও তাহলে টিটার মান আরও কমে গেছে। তার মানে আমি এখানে গুণের দৈর্ঘ্য যত বেশি রাখবো, গুণ যত লম্বা হবে তথা রশি যত লম্বা হবে, টিটার মানটা তত কমবে, এবং টিটার মান যত বেশি কমবে এফ কস টিটার মান তত বেশি বাড়বে। এফ কস টিটার মান যত বেশি বাড়বে নৌকাটা তত বেশি দ্রুত সামনে আগায় যাবে, ঠিক আছে? এটা হচ্ছে নৌকার গুণটা না। এই যে গুণ যত লম্বা হবে টিটার মান তত কম হবে, ফলে এফ সাইন টিটার মান কম হবে, মানে এফ সাইন টিটার ক্ষেত্রে ঠিক উল্টা, এটার মান কমে যাবে, এফ কস টিটার মান বাড়বে। এই যে এফ কস টিটার মান বেশি হবে ফলে নৌকা দ্রুত সামনের দিকে আগায় যাবে, ঠিক আছে? এরপর আসে অ্যাথলেটের লং জাম্প। লং জাম্প বোঝার জন্য আমি এখানে ধরো যে এটা মাটি, হ্যাঁ, এটা হচ্ছে মাটি। এখন ধরো যে এটা হলো পা, এদিকে পা তো এইভাবে করে একটু মাটির সাথে অ্যাঙ্গেল করে দেয়, তাই না? এটা পা চিন্তা করো, ঠিক আছে? তো এই এতটুকু কোণে সে করে, মানে সে জাম, এখানে চিত্র দেওয়া থাকলে সুন্দর লাগতো। মানে তোমরা দেখো না, যখন দৌড় দেওয়ার জন্য কেউ প্রিপারেশান নেয় তখন কি মাটিতে হাত দিয়ে হাঁটুটা মাটি গেড়ে বসে তারপর একটু হয়ে থাকে না, সামনের দিকে ঝুঁকে থাকে না? আমি ওই চিন্তা করতেছি, ধরো যে এ বরাবর হয়ে আসে সে, মানে রেডি দৌড় দেওয়ার জন্য অ্যাথলেট যারা। এখন এটা হচ্ছে কি টিটা। তাহলে অ্যাথলেট কি করবে? তার পা বরাবর একটা বল দিবে মাটিতে,
তো এ বরাবর বল দিলে মাটি তাকে এ বরাবর একটা তোমার নিউটনের থার্ড ল অনুযায়ী তোমার অপোজিট একটা বল দিবে, তাই না? তাহলে এ বরাবর একটা বল পাবে সে, এই বলের জন্য সে সামনে আগে যাবে। এখন এই বলের আবার দুইটা কাজ, একটা কি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ হলো এই অ্যাথলেটের নিজের একটা ওজন আছে, ওই ওজনটাকে সে বহন করতে হবে, তো তাই না? তো ওজনটাকে বহন করেছে মূলত এই তোমার এটা যে উলম্ব উপাংশ সেটা। আর এটা যদি ধরি আমাদের এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ হচ্ছে তোমাকে অ্যাথলেটকে সামনের দিকে আগে নিয়ে যাবে। ঘটনা হচ্ছে কি জানো, এটা হচ্ছে এফ সাইন থিটা ধরো, এটা কি থিটা ধরলে, আর এটাকে এফ কস থিটা ধরো। এখন এই যে তুমি এখানে যত অ্যাঙ্গেলে তোমার হাঁটুটা মাটির সাথে লাগাবা, মানে তুমি এখানে তোমার হাঁটুটা যত অ্যাঙ্গেলে তোমার মাটির সাথে যত কম কোণে তুমি দৌড়টা দিতে পারবা, তত বেশি তোমার এফ কস থিটার মান বাড়তে থাকবে। কারণ একটু আগে আমরা এক্সপ্লেইন করলাম যে এখানে থিটার মান যত কম এফ কস থিটার মান তত বেশি। তার মানে তুমি যখন এরকম করে থাকবা, আর একটু যখন অ্যাঙ্গেলটা কমাবা, তুমি আরও বেশি এফ কস থিটা পাবা। কারণ তোমার কাজ কি, তোমার কাজ হলো সর্বোচ্চ এফ কস থিটা অর্জন করা। যখন কেউ অ্যাথলেট তোমার লং জাম্প বা দৌড় দেয়, তখন তার কী থাকে, সর্বোচ্চ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না। সো ওই ক্ষেত্রে তোমাকে তো এখানে সর্বোচ্চ এফ কস থিটা পাওয়া তোমার টার্গেট। সো তুমি তত বেশি টিটা কমাবা, তারপর এদিকে তুমি এফ সাইন থিটা কমবে আর কি, এফ কস থিটা বাড়বে। সো এটাই হচ্ছে মেন থিওরি, যে এখানে টিটার মান যত বেশি কমাবা তোমার এফ কস থিটার মান তত বাড়বে, আর টিটার মান কমালে তুমি তত দ্রুত সামনে আগে যেতে পারবা। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। বন্দুক থেকে গুলি ছোড়া, এটা তো আহামরি কিছু না, আমরা জানি। এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা কাজ করবে। এখানে দুইটা বস্তু কাজ করতেছে, একটা হচ্ছে বন্দুক নিজে, একটা হচ্ছে কি বন্দুক নিজে, আরটা হচ্ছে বুলেট। দুইটা বস্তু কাজ করতেছে, তাই না? তাহলে আমরা অবশ্যই জানি যখন আমরা এখানে নিউটনের সূত্র অ্যাপ্লাই করব, তখন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। মানে হলো বন্দুকের একটা ভর আছে, বন্দুকের একটা ব্যাগও আছে, ঠিক আছে? তারপর হচ্ছে বন্দুকের গুলির বা বুলেটের একটা ভর আছে, বুলেটের একটা ভর আছে, বুলেটের একটা ব্যাগও আছে যখন সে সামনে আগায় যাবে। সো দুইটাকে তোমার আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে তোমার বন্দুকের ভর এবং ব্যাগের মানে ঘটনার আগে বন্দুকের ভর এবং ব্যাগের যোগফলটা আমাদের ঘটনার আগে এবং পরে উভয়ের ভরবেগের যোগফল পরস্পর সমান হবে, তাই না? সো ওই ক্ষেত্রে আমরা এই জন্য দেখি যে যখন গুলি ছোড়া হয়, ওই যে আমাদের বন্দুকের পশ্চাৎবেগ টানার জন্য, এই যে বন্দুকের পশ্চাৎবেগ আনার জন্য এটাকে পিছনের দিকে হেলে পড়ে, ঠিক আছে? কারণ এটা ওই যে ভরবেগের সংরক্ষণশীলতা মেনটেন করার জন্য মূলত এই কাজটা হয়, ঠিক আছে? এটা রিডিং দিবা, এই যে এমবি প্লাস এমইউ ইকুয়াল টু 0 হয়, এই আর কি। এখন আসো পাখির আকাশে উড়া। পাখির আকাশে উড়া আমাদের নিউটনের থার্ড ল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন ধরো এটা হচ্ছে একটা পাখির ডানা, এই যে ধরো তার এটা হচ্ছে একটা ডানা, এইদিকে একটা ডানা আছে, তার এইদিকে একটা ডানা আছে, ঠিক আছে? এখন তোমার সে কী করে, এই যে ডানা দিয়ে দেখো না, এদিকে জাপটা দেয়, বায়ুকে জাপটা দেয়, এদিকে সে জাপটা দেয়, জাপটা দিলে সে সামনে এগিয়ে যায়, ওকে, সে সামনে এগিয়ে যায়। এখন ধরো এটা তো বুঝছো, এটা তো নর্মাল বিষয় যে এদিকে ধাক্কা দিল, এদিকে ধাক্কা দিল। আচ্ছা বলো তো, এদিকে যখন বায়ুকে ধাক্কা দিল, তার ডিরেকশন কোন দিকে হওয়ার কথা ছিল? বায়ু তাকে কোন দিকে ধাক্কা দিবে? নিশ্চয়ই এদিকে। তাহলে তার ডিরেকশন হওয়ার কথা ছিল এইদিকে। আচ্ছা, এদিকে যাওয়ার কথা ছিল। তাহলে বলি যে যখন সে এদিকে ধাক্কা দিল, বায়ু তাকে এবার আবার ধাক্কা দিবে, তাই না? তার মানে সে এদিকে যাওয়ার কথা ছিল। আবার যখন সে এদিকে ধাক্কা দিল, বায়ু তাকে উল্টা দিকে ধাক্কা দিবে, তার মানে সে এদিকে যাওয়ার কথা ছিল। তো আমরা ভেক্টরের লব্ধি সূত্র অনুযায়ী কি জানি, দুইটা বিন্দু যখন একই এতে কাজ করে, তখন একটা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই হবে না? এই সামান্তরিকের কর্ণ বরাবর আলটিমেটলি বলের লব্ধিটা কাউন্ট হবে। দেখো একটা সামান্তরিক এঁকে ফেলছি, কিন্তু আমি সামান্তরিকের কর্ণ বরাবর বেগটা যাচ্ছে, এবং আলটিমেটলি সে এদিকেও যাবে না, এদিকেও যাবে না, এই মাঝখান বরাবরে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তার স্বাভাবিক গতির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে। আবার যখন সে কোনো দিক পরিবর্তন করতে চাইবে, সে ধরো যে এখানে কোনো একটা কিছু পাইছে, সে ডিরেকশন হবে এদিকে, বাট সে আছে এদিকে, তখন সে কী করবে, এই যে তোমার এ বরাবরে ব্যাগটা বাড়াই দিবে, মানে এ বরাবর ডানার জাপটানোটা বাড়াই দিবে, এ বরাবর ক্রিয়াটা বাড়াই দিবে, ফলে এ বরাবর বাতাস থেকে প্রতিক্রিয়াও বেশি দিবে। অন্যদিকে এ বরাবরে তোমার ইয়াটা কমাই দিবে, ফলে তার দেখো এই লব্ধি ব্যাগটা আলটিমেটলি এদিকে সুইচ করবে, বুঝছো? এটা হচ্ছে পাখির ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টা, মানে পাখি আকাশে ওড়া। এরপর আসো মহাশূন্যে অভিযানে তথা রকেটের গতি বোঝার জন্য আমাদের এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হলো গ্যাসের ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। এটা এখানে আছে,
দেখো আমরা এখন এইটাতে যাইতে পারি, ভরবেগের পরিবর্তনের বিষয়টা তোমাদের দেখো একটু আগে তো বললাম তাই না, যে এমবি বা জ্যা ইজ ইকুয়াল টু কি, এফটি না, ঘাত বল। তো এখানে এটাও তো পড়েছি যে জ্যা বা ঘাত বল ইজ ইকুয়াল টু কি, ভরবেগের পরিবর্তন না, এমবি মাইনাস এমইউ, ভরবেগের পরিবর্তন তাই না। ঘাত বল মানে ভরবেগের পরিবর্তন, একটু আগে আলোচনা করলাম। তার মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি, তুমি ঘাত বলটা কখন পাবা, বলের ঘাতটা কখন পাবা, এটা ঘাত বলের ঘাত হবে, বলের ঘাতটা তুমি ভরবেগের পরিবর্তন হইলে বলের ঘাত পাচ্ছ, ঠিক আছে। বলের ঘাত কখন আমরা পাই বা ঘাত বল কখন পাই, ভরবেগের পরিবর্তন হইলে। এখানে কথাটা বলছে দেখো, ভরবেগের পরিবর্তন সমান বলের ঘাত, হ্যাঁ, রকেটের উপর প্রযুক্ত বলের ঘাত। কনসেপ্টটা হচ্ছে কীরকম, দেখো ধরো রকেট এখন এখানে আছে মাটিতে, এখন উড্ডয়ন করে নাই, রকেটটা এখন এখানে আছে, ওকে। এটার ওজন ধরো যে 2000 কেজি, এখন এটা 2000 কেজি। এবং এখানে যেটা তোমাকে জানতে হবে, রকেটের মধ্যে রকেটের যে ওজন, রকেটের ওজনের চাইতে জ্বালানির ওজন বেশি। মূলত আমরা এখানে যে ওজনটা বলতেছি এটা হচ্ছে জ্বালানির ওজনটা। মানে একটা রকেট যখন উড্ডয়ন করে তখন ম্যাক্সিমাম অংশই তার জ্বালানি থাকে, ঠিক আছে। এখানে তো তোমার ম্যাক্সিমাম জ্বালানি, এখানে তো মানুষজন আর তোমার ওই যে অনেক বেশি এখানে যাত্রী কিংবা তোমার আদার্স অন্য কোনো ভর হিসেবে খুব একটা থাকবে না। রকেটের কাজই তো এটা না। তাহলে এখানে ম্যাক্সিমাম কী থাকবে, ওজন কী থাকবে, ভর কী থাকবে, জ্বালানি। এখন রকেট কীভাবে চলে, জ্বালানি খরচ করে চলে। মানে যখন সে চলাচল করে, যখন সে ইঞ্জিন চালু হবে তখন জ্বালানি খরচ করবে। এই যে এখানে জ্বালানি খরচ করা শুরু হয়েছে, খেয়াল করো, নির্গত গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে। ধরো এখন এখানে যেটা আছে এটা হচ্ছে 2000 কেজি পরিমাণ গ্যাস আছে। যখনই সে উপরে ওঠা শুরু করতেছে সে প্রতিনিয়ত জ্বালানিটা খরচ করতেছে, কিন্তু খেয়াল করো, যখনই সে উপরে উঠবে প্রতিনিয়ত জ্বালানি খরচ করবে। তাহলে যখনই সে উপরে উঠতেছে, ধরো এই জায়গায় উঠতে তো 100 মিটার উঠছে বা 1 কিলোমিটার উঠছে, 1 কিলোমিটার ওজনে উঠে গিয়ে তার ওজন হয়ে গেছে ধরো যে 1900 কেজি, হ্যাঁ 1900 কেজি, মানে 100 কেজি ওজন কমছে 1 কিলোমিটার ওজন যাওয়ার পরে। তো যখন আরেকটু উপরে উঠবে তখন ধরো তার ওজন হয়ে গেছে 1800 কেজি। তাহলে এভাবে করে সে যত উপরে যাচ্ছে আলটিমেটলি গ্যাসের খরচ হয়ে যাচ্ছে, গ্যাস খরচ হচ্ছে, এবং গ্যাস যত খরচ হচ্ছে তার ওজন তত কমতেছে। আলটিমেটলি দেখো আমাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে। এই জায়গায় ভরবেগ যত, এটাকে এমবি হিসাব করলে, এটাকে যদি এমইউ হিসাব করো, এই জায়গায় যেহেতু ভরের পরিবর্তন হয়ে গেছে, এখানে 2000 কেজি, এখানে 1900 কেজি, তার মানে ভরের একটা পরিবর্তন পাইলা না তুমি। ভরের যদি একটা পরিবর্তন পাও, এই যে আমরা এমবি মাইনাস এমইউ পাবো, এমবি মাইনাস এমইউ পাবো। এখন এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তন মানে কি, ওই যে একটু আগে বললাম বলের ঘাত বা ঘাত বল। সো এখানে আমরা এই যে এফ পাচ্ছি, মূলত ভরবেগের পরিবর্তনের জন্য আমরা কি পাচ্ছি, এফটা পাচ্ছি। ওই এফ এখানে তাহলে একটা নতুন বলের তৈরি হলো না, নতুন বলের একটা তৈরি হলো, এবং নতুন বলটাই যে ঘাত বল বা এই বলটা দিয়ে আলটিমেটলি সে উপরে উঠতে থাকে এভাবে করে, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। এখানে আরও অনেক একটু বিস্তারিত বলে আমি সহজভাবে বুঝাই দিলাম, হ্যাঁ। মূল কনসেপ্ট কিন্তু এটাই, যে এখানে প্রতিনিয়ত ভরের পরিবর্তন হচ্ছে, ভরের পরিবর্তনের জন্য ভরবেগের পরিবর্তন হয়, এবং ভরবেগের পরিবর্তন মানে আমরা জানি নতুন একটা বল তৈরি হচ্ছে, ওই বল দিয়ে সে সামনে আগায় যেতে থাকে, ঠিক আছে। তো এখানে যদি একটু বলো দেখো, তাহলে এখানে আরও একটা বল কিন্তু কাজ করতেছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে তোমার বলের এখানে সে যেহেতু গ্যাসগুলো এখানে চাপ দিবে, তাহলে তার বিপরীতে আর একটা প্রতিক্রিয়া বল পাবে না, ওই বলটাও তো কাজ করতেছে প্রতিনিয়ত। তাহলে এটাকে প্রযুক্ত ধাক্কা এফ, এই যে প্রযুক্ত ধাক্কা বল এফ কাজ করতেছে। রকেটের বর এম ধরো তুমি, তারপর গ্যাসের বর ধরো ডেল এম মানে হলো প্রতিনিয়ত যতটুকু গ্যাস খরচ হচ্ছে, এখানে ডেল এম কত 100 কেজি, কিন্তু প্রতিনিয়ত 100 কেজি খরচ হচ্ছে। এই যে ডেলটি সময় ধরো যে এটা এখানে আমরা এটা 10 মিনিট সময় ধরতে পারি, 10 মিনিটে 100 কেজি খরচ হচ্ছে। তো এখানে ডেলটি ধরতে পারো, এটা ডেলটির সময় নির্গত গ্যাসের বর হচ্ছে ডেল এম। এরপরে গ্যাসের নির্গত বেগ, মানে গ্যাস কতটুকু বেগে বেরোয় যাচ্ছে, বি। তারপর ডেলটি সময় ব্যবধানে গ্যাসের ভরবেগের পরিবর্তন, তাহলে ডেল এম ইন্টু ভি আমাদের এই যে গ্যাসের ভরবেগের পরিবর্তন তুমি আমরা এটাকে এভাবে করতে পারি না, এমবি মাইনাস এমইউ, ঠিক আছে। কিন্তু এখানে তোমার দেখো বেগের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হচ্ছে কিসের, তোমার এই যে ভরের। তো এটাকে একবারে এখানে -2 জায়গায় না দিয়ে ডেল এম লিখে দিয়েছে আর কি, ডেল এম ইন্টু ভি। বিষয় দুটো এমবি মাইনাস এমই যে কথা, ডেল এম মানে কি, মূলত M1 মাইনাস M2 না, তো ঘুরে ফিরে একই কথা। এখন দেখো আমি ডেল এম মানে কি, ডেল এম মানে হলো M1 মাইনাস M2 ইন্টু ভি, তাহলে ভি দ্বারা গুণ করে দাও, তাহলে M1V মাইনাস M2V, ঘুরে ফিরে একই কথা হলো। এই জন্য এটাকে ডেল এম ইন্টু ভি লিখছে। ডেল এম মানে হলো মূলত M1 মাইনাস M2 বোঝাচ্ছে, ঘুরে ফিরে এমবি মাইনাস এমইউ যে কথা,
ডেল এম ভি একই কথা। তাহলে আমরা ডেলটি সময়ে বা ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তন ইনটু রকেটের উপর প্রযুক্ত বলের ঘাত সমান, ওই যে একটু আগে তো বললাম তোমার প্রযুক্ত বল যতটুকু হচ্ছে এটাই হচ্ছে মূলত এখানে আমাদের। এখন বলের ঘাত সমান কি জানি আমরা, বল ইনটু প্রয়োজনীয় সময়, মানে বলের মানটাকে আমরা যদি সময় দ্বারা গুণ করে দিই তাহলে বলের ঘাত পাচ্ছি। ওইখান থেকে আমরা এফ এর মান যদি বের করা ডেল এম বাই ডেল টি, এবং এখান থেকে আমরা আলটিমেটলি একটা সূত্র পাচ্ছি ভি এদিকে রাখলে এখান থেকে আমরা যদি ত্বরণ বের করতে পারি, এফ ইজিক্যাল টাইমে বসায় দাও এদিকে এফ ইজিক্যাল টাইমে, এফটা যদি আবার ওই পাশে পাঠাও তাহলে আমরা এদিকে 1/m ইজিক্যাল টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি এই সূত্রটা পাচ্ছি। একটু মাথায় রাখো, কোনো পরীক্ষা আসে না, মানে এগুলো দিয়ে সিকিউ খুব একটা আসে না, আসতে এখন অবধি দেখি নাই, বাট একটু বোঝা আর কি। হ্যাঁ, কীভাবে আসছে এটা তো বোঝাই দিলাম, একটু নিজেরা দেখো। তাহলে এখন তুমি কয়েকটা কথা বলতে পারো। একটা হচ্ছে যে প্রতিনিয়ত এখানে বর কমতেছে না, এই যে দেখো রকেটের বর কমলে ত্বরণ বৃদ্ধি পায়, ওই যে বর এখানে যত কমতেছে তোমার ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে। রকেটের ত্বরণ বৃদ্ধি করতে হলে গ্যাস নির্গমনের হার বাড়াতে হবে, মানে তুমি যদি চাচ্ছ রকেটের স্পিড আরও বাড়াবা, অ্যাক্সেলারেশন বাড়াবা, তাহলে তোমাকে এখানে গ্যাস নির্গমনের হার বাড়াইতে হবে, মানে তোমাকে বেশি বেশি ওজন হ্রাস করাইতে হবে, তাই না? মানে ভর হ্রাস করাইতে হবে। গ্যাসের আপেক্ষিকভাবে বৃদ্ধি করলে, আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে ত্বরণ বৃদ্ধি পাবে। অফকোর্স আমাদের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে তো ত্বরণ বৃদ্ধি পাবেই। বলো কনসেপ্টটা বুঝছো কিনা? নাহিমা বুঝছো? নাহিমা বুঝছো কিনা? এরপর আমাদের নিউটনের গতিসূত্রের অবদান, এগুলো রিডিং দিবা। নিউটনীয় বলবিদ্যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে, রিডিং দিবে এগুলো, আমার কিছু নাই। নিউটনের গতিসূত্র সীমাবদ্ধতা, এখানে আমরা কিছু সীমাবদ্ধতা পাই, যেমন নিউটনের গতিসূত্র তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। যেমন ভর যখন খুবই কম হবে, খুবই ক্ষুদ্র ভর, হ্যাঁ, যেমন 10⁻31 কেজি, ইলেকট্রনের ভরের সমান আর কি প্রায়। এটা হলে আমরা কণার বেগ বেশি হয়, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি হয়, এই ক্ষেত্রে আমরা গতিশীল অবস্থায় এর তরঙ্গের রূপ আচরণ করে, মানে এটা তরঙ্গের মতো আচরণ করে, তখন এই ক্ষেত্রে তুমি নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করতে পারবে না। এক্ষেত্রে আমরা আপেক্ষিক তত্ত্ব অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আপেক্ষিক তত্ত্ব এটা আমাদের তোমার দ্বিতীয় পত্রের অধ্যায় 8 এখানে পড়বো আপেক্ষিক তত্ত্বটা, থিওরি অফ রিলেটিভিটি। তাছাড়াও বস্তুর ত্বরণ যখন খুবই কম হয়, মানে ত্বরণ যদি আবার খুবই কম হয়, 10⁻10 চাইতেও কম হয়ে গেছে, তখন আমাদের এটা ভালো ফল পাওয়া যায় না। ঠিক আছে, এরপর হচ্ছে কোনো বস্তু স্থির কাঠামোতে সমবেগে চলমান হলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য, অন্যথায় এটা প্রযোজ্য হবে না। মানে স্থির কাঠামো হতে হবে, সমবেগে চলমান থাকতে হবে। সমবেগ তো বুঝতেছ, সময়ের সাথে আমাদের বেগ পরিবর্তনের হার সমান হবে এবং স্থির কাঠামোতে হতে হবে। ঠিক আছে, এরপরে বল, ক্ষেত্র এবং ক্ষেত্রপ্রবালের ধারণা। বল হলো, এখানে এগুলো রিডিং দিবা, এগুলো আহামরি কঠিন কিছু না। বল কাকে বলে? যে বাহ্যিক কারণ বস্তুর স্থিতি এবং গতি এবং স্থিতির অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বা ঘটাতে চায় তাকে বল বলা হয়। এটা একটা ভেক্টর রাশি। বলের প্রকৃতি কি? মহাকর্ষ বল, আকর্ষণ বল, দুইটি চার্জিত বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ করে, দুইটি চার্জের বিপরীতধর্মী, এগুলা লাস্ট দিন পড়ছিলাম, রিডিং দিবা। আর ক্ষেত্র কাকে বলে? কোনো একটি চার্জ চারদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে তড়িৎ ক্ষেত্র, তাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলা হয়। ধরো একটা পজিটিভ চার্জ, এটা নির্দিষ্ট এরিয়া জুড়ে যে কোনো নেগেটিভ আনলে তাকে আকর্ষণ করবে, যে কোনো পজিটিভ আনলে তাকে বিকর্ষণ করবে, ওই এরিয়াটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, সেমভাবে মহাকর্ষ বস্তুর ক্ষেত্রেও কোনো বস্তুর যে চারদিকে যে স্থান জুড়ে তার আকর্ষণ বল কাজ করে ওই স্থানকে আমরা মহাকর্ষ ক্ষেত্র বলি। ক্ষেত্র প্রাবল্য মানে কি? ওই যে এগুলো আমরা আগে পড়ে আসছি, যেমনটা তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক আদান, এই যে এটা ধরো তড়িৎ ক্ষেত্র, একক কুলম্বের কোনো আদান নিয়ে আসবা, এটা এখানে যে আনতে তোমার এটা চার্জের উপর ক্রিয়াশীল বলকে তুমি এখানে একক কুলম্বের আদান যদি নিয়ে আসো, তাহলে এটা যে বলে এটাকে তোমার আকর্ষণ বা বিকর্ষণ করবে, যে বল হোক, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর কি। এগুলো রিডিং দিবা। মহাকর্ষ ক্ষেত্রেও সেম। রৈখিক ভরবেগের নিত্যতা, মানে আমরা নিত্যতার সূত্র যেটা পড়েছিলাম, কোনো বস্তুর উপর বাহ্যিক বলের পরিবর্তন, বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকে। ধরো এখানে সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে দুইটা ঘটনা দেওয়া আছে। ধরো এটা হচ্ছে m1 একটা বস্তু, u1 বেগ আদিবেগ, এটা হচ্ছে m2 বস্তু, u2 আদিবেগ। দুইটা বস্তু সংঘর্ষ হয়ে গেছে, এই যে m2 এবং m1, এবং সংঘর্ষের পরে দুইটা আবার দুই বেগে হয়ে গেছে। দেখে m1 m2 আছে, বাট এখন এটা ছিল u, এটা হয়ে গেছে b1, এটা হয়ে গেছে b2। তাহলে এখন আমাদের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে সংঘর্ষের পূর্বে মোট বেগের যোগফল, মোট ভরবেগের যোগফল, তাহলে এটা ভরবেগ কত? m1 u1, এটা ভরবেগ কত? m2 u2, দুটো যোগ করে দাও, m1 u1 প্লাস m2 u2। এটা ভরবেগ কত? m1 v1, এটা ভরবেগ কত? m2 v2, দুটো যোগ করে দাও, m1 প্লাস v1, m1 প্লাস v1 প্লাস m2, m1 ইন্টু v1 প্লাস m2 v2। তো সংরক্ষণশীলতার সূত্র অনুসারে এটা একই হবে, যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে। ঠিক আছে,
কামান থেকে গোলা ছুড়লে গোলাটা প্রচণ্ড বেগে সামনে ছুটে যায়। গোলা ছোড়ার পূর্বে কামান এবং গুলি স্থির থাকে, যার দুটোই স্থির ছিল এবং ভরবেগ শূন্য ছিল, কিন্তু গোলা ছোড়ার পরে গোলাটি ভরবেগ প্রাপ্ত হয় এবং কামানের গোলাটি ভরবেগের সমান কিন্তু বিপরীতমুখী একটা ভরবেগ লাভ করতে হয়। ওই যে একই কথা, বন্দুকের গুলি ছোড়ার মতো, যখন এটা দুজনেই স্থির ছিল তখন ভরবেগ সমান, বাট যখনই গোলাটা বেগ বৃদ্ধি পাইছে তখন এই যে আমাদের এই কামানটাও কী হবে, তোমার গতিশীল হবে পিছনের দিকে, হ্যাঁ মানে পিছনের দিকে হেলে পড়ে এই আর কি। নৌকা থেকে লাফিয়ে চলে নৌকাটা পিছিয়ে যায়, এই যে যখন নৌকা থেকে লাফিয়ে চলে তখন নৌকাটা পিছিয়ে যায়। কেন? কারণ আমাদের দুটা বস্তু যখন একসাথে ছিল তখন তাদের মধ্যে তো ভরবেগ একই ছিল, তাই না? তো যখনই আমাদের এই ব্যক্তিটা গতিশীল হলে তার মধ্যে বেগ সঞ্চার হলো, তার মানে ভরবেগের পরিবর্তন হলো, ওই নৌকাটিও ভরবেগের পরিবর্তন করতে হবে। সো এটার জন্য সে নিজের ব্যাগটা একটু পিছনে, মানে ব্যাগটা একটু বাড়ায় দেয় এবং পিছনের দিকে, যাতে দুটার ভরবেগের পরিবর্তনটা একই হয়। ঠিক আছে, এগুলো একই পড়ে নিবা। সংরক্ষণশীলতা সূত্র যাচ্ছে, এগুলো একটা ইয়ার মাধ্যমে প্রমাণ করতে চাই, একই, এগুলো মানে লাগবে না, যা সূত্রটা মাথায় রাখো। বন্দুকের পশ্চাৎ ব্যাগ, ওই যে এই সূত্রটাই আর কি, আমরা M1V1 M2V2 এগুলো সিকিউতে দেখিও, এগুলো লাগবে না। নিউটনের গতি তৃতীয় সূত্র এবং ভরবেগের নিত্যতা, তৃতীয় সূত্র তো পড়াইলাম মনে হয়। বল জোড়ায় কাজ করে, প্রত্যেক ক্রিয়ারও সমান এবং বিপরীতমুখী বল আছে, প্রত্যেক ক্রিয়ারও একটি বলের মান সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, এটা পড়বা। এই যে ক্রিয়াজনিত বলের মান ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়াজনিত বলের মান, আগে একটা মাইনাস চিহ্ন, কারণ দিক বিপরীত। যেমন উদাহরণ, টেবিলের উপর বই থাকা, হ্যাঁ বই যখন টেবিলের উপর আছে, বইটা টেবিলের উপর চাপ প্রয়োগ করতেছে, টেবিলটা আবার বইয়ের উপর চাপ প্রয়োগ করতেছে, দুইটা নিউট্রাল সাম্য অবস্থায় আছে, বইটা স্থির অবস্থায় আছে। বন্দুক হতে গুলি ছোড়া, পড়বা পিছনের দিকে, এটা হয় নৌকা থেকে লাফ দেয়া, ওই যে বললাম পিছনের দিকে নৌকাটা মানে একটু যাবে, পিছনে সরে যাবে। পায়ে হাঁটাটাও সেম, যে তুমি মাটি থেকে এ বরাবর বল দিচ্ছ, তুমি মাটি থেকে এই বরাবর বল দিচ্ছ, এই বরাবর বল দিলে মাটি তোমাকে এই বরাবর প্রতিক্রিয়া বল দিবে, এবং এটা দুটো অংশ, এটা 4 cos θ, এটা 4 sin θ। আর cos θ এর জন্য সামনে আগে যাচ্ছ, আর sin θ এর জন্য তোমাকে তোমার ওজনটা ধরে আছে আর কি, এটাই। লিফটের প্রতিক্রিয়া, আমরা যখন ওঠানামা করি তখন আমাদের ওজনের পরিবর্তন, এখানে একটু পড়ো। লিফট ওঠানামা করার সময় আমরা ওজনের পরিবর্তন অনুভব করি স্থির অবস্থা থেকে ত্বরণ নিয়ে, মানে এখানে ত্বরণের পরিবর্তন, অবশ্য ত্বরণের ওঠানামা হচ্ছে জি। স্থির অবস্থা থেকে ত্বরণ নিয়ে লিফট যখন উপরে উঠতে থাকে, একজন আরোহী নিজেকে অপেক্ষাকৃত ভারী মনে করে, যখন উপরে উঠতেছে তখন কি মনে করে? ভারী। W=mg, কারণ জি তখন বেড়ে যায়, এই জি = আমাদের নতুন, এখানে F=mg সমান আমাদের ওজনের সূত্র, তখন জি প্রাইম দাও এটাকে। এখন এই জি প্রাইমটা সমান কী হবে? জি প্রাইম সমান জি প্লাস সামথিং, এ সামথিং সমান এ মানে কত? সামথিং সমান তোমার ওই যে লিফটের ত্বরণটা তোমার ত্বরণের সাথে যুক্ত হয়ে যাবে, ফলে তুমি ওজন ভারী অনুভব করবা। আবার লিফট যখন হঠাৎ নামতে শুরু করে তখন বিপরীত মানে বিপরীত ঘটনা ঘটে। তো W=mg প্রাইম ধরো, mg প্রাইম, এ জি প্রাইম সমান তখন বলবা যে জি মাইনাস এ মাইনাস এ সমান কি? যত ধরনের লিফটের নিচে নামতেছে, বুঝছো ঘটনাটা? মানে যখন উপরে উঠতেছো তখন তোমার অভিকর্ষজ ত্বরণটা বা জিটা মূলত বেড়ে যাচ্ছে। কীভাবে বাড়তেছে? ওই যে তোমার লিফটের ত্বরণটা সহ যোগ করে দিচ্ছ এই জন্য। আবার যখন লিফটের নিচে নামতেছে তখন ওইটা তুমি বিয়োগ করে দিচ্ছ, জিটা তোমার জি থেকে ওইটা বিয়োগ করে দিচ্ছ 9.8 থেকে, ফলে তোমার এমজি কমে যাচ্ছে, তো এটাই। আর যখন স্থির থাকে তখন সমবেগে চলে, যখন স্থির থাকবে বা সমবেগে চলবে তখন কিন্তু তোমার ওজনের পরিবর্তন মনে হবে না। ওকে, এই যে কথাটা এখানে বলা হয়েছে, দেখো যখন উপরে উঠে তখন এই যে জি প্লাস এ করবা, এ মানে কি? লিফটের ত্বরণ বোঝাচ্ছে, আর জি তো জানো, আর এ মানে হচ্ছে তোমার ভরটা, এই যে এখানে বলে দিছে জি প্লাস এ। আর যখন নিচে নামে তখন আমরা আর দিস এখানে মাইনাস হবে, হ্যাঁ এই যে মাইনাস হবে, এটা ভুল দিস আর কি বইয়ে, হ্যাঁ এটা জি মাইনাস এ হবে, মানে তোমার হালকা অনুভব হবে, জি থেকে মাইনাস করবা, সেটা মনে রাখো। যখন আমরা নিচে নামি তখন জি থেকে মাইনাস করি, আর যখন আমরা উপরে উঠি তখন জি এর সাথে প্লাস করি, এটা ব্যাস। এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের, এগুলো পরীক্ষা আসে। আর যখন যখন স্থির থেকে সমবেগ ওঠানামা করে তখন জি এর মান কত, এ এর মান কত? সমবেগ মানে কি? সমবেগ মানে নো চেঞ্জ অফ ভ্যালোসিটি, ব্যাগের পরিবর্তন হয় না। নো চেঞ্জ অফ ভ্যালোসিটি মানে কি? ত্বরণ শূন্য। তাহলে জি যদি শূন্য হয় তাহলে W=mg, সিম্পল, তোমার এখানে কোনো চেঞ্জ হবে না, R=mg হবে, কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। লিফট যখন অবাধে নিচে নামে, ঘটনা বুঝো। লিফট যখন অবাধে নিচে নামে মানে হলো, একটা হলো লিফটটা আস্তে আস্তে করে নির্দিষ্ট ত্বরণে নামতেছে। ধরো কোনো কারণে লিফটের তার ছিঁড়ে গেল,
লিফটের তার ছিঁড়ে গেলে তোমার কি হবে, লিফটটা ধাম করে নিচে নামবে। একটা সাধারণ বস্তু যেভাবে নিচে তুমি যদি উপর থেকে নিচে ফেলে দাও যেভাবে পড়ে, সেমভাবে ওই লিফটটা উপর থেকে নিচে পড়তে থাকবে। তার মানে তার ত্বরণ কত হবে তখন? ত্বরণ জি হয়ে যাবে না, 9.8 হবে না? এই যে তার ত্বরণ ইকুয়াল টু 9.8 এমএস ইনভার্স না? তার মানে তখন তোমার অবস্থা কী হবে খেয়াল করো। যখন সে নিচে নামতেছে, যখন সে তোমার নিচে নামতেছে, তখন আমার ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? জি হয়ে যাচ্ছে। এখন এই যে ইকুয়াল টু যদি জি দাও, এই যে জায়গায় জি বসাই দিয়েছি, জি মাইনাস জি ইকুয়াল টু 0 হয়ে যাবে না? তার মানে এম এর সাথে যদি 0 গুণ হয় তোমার 0 হয়ে যাবে না? তখন তোমার মনে হবে তোমার নিজের কোনো ওজনই নাই, তোমার ওয়েটলেস মনে হবে। এই যে তোমার যদি ডব্লিউ ইকুয়াল টু 0 হয় তাহলে ওজনহীন মনে হবে, লিফটের মধ্যে আরোহী সম্পূর্ণ ওজনহীন মনে করবে, এই আর কি। বলো এতটুকু বুঝছো কি না? আজকে আর পড়াবো না, এতটুকু ভালো মতো করে পড়বা, এখানে অনেক পড়া মূলত। হ্যাঁ, এগুলো তোমাদের লাইন বাই লাইন বুঝে বুঝে পড়িও। রাহিমা বুঝছো সব কিছু?